সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস এর চিফ সায়েন্টিফিক অফিসার ডক্টর মালা খান। শুভ সকাল, কেমন আছেন? ভালো, ধন্যবাদ। শুভ সকাল। বিজ্ঞানের কোন বিষয় নিয়ে আপনি কাজ করছেন এখন? আমি মূলত আসলে আমার স্পেশালাইজেশন হলো কেমিক্যাল মেট্রোলজি। কেমিক্যাল মেট্রোলজি হলো যে দ্য সায়েন্স অফ মেজারমেন্ট, এটাই আমার গবেষণার বিষয়। এবার একটু জানতে চাই, মেট্রোলজি বিষয়টা আসলে কি? মেট্রোলজি শব্দটি এসছে হলো সায়েন্স অফ মেজারমেন্ট, দ্যাট মিনস মেট্রোলজি। আর আমি যে বিষয় নিয়ে কাজ করছি সেটা হলো যে কেমিক্যাল মেট্রোলজি, অর্থাৎ কেমিক্যাল মেজারমেন্টস রিলেটেড যে সায়েন্স, সে মেজারমেন্ট সায়েন্স, সেই তার বিষয় নিয়ে কাজ করা। এর মধ্যে যেমন আছে আপনার প্রফিসিয়েন্সি টেস্টিং, সার্টিফাইড রেফারেন্স ম্যাটেরিয়াল, ইন্টারল্যাবরেটরি কম্প্যারিজন, আছে ক্যালিব্রেশন, অ্যাক্রিডিটেশন, এই সবগুলো মিলেই আসলে কেমিক্যাল মেট্রোলজি মূল বিষয়টা। আচ্ছা, আপনি একটি শব্দ বললেন ক্যালিব্রেশন, এই বিষয়টি নিয়ে একটু আমাদেরকে ডিটেইলসে বলবেন। আচ্ছা, ক্যালিব্রেশন বিষয়টি হলো, ক্যালিব্রেশন কেমিক্যাল মেট্রোলজির একটি অন্যতম অপরিহার্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যেমন ধরেন আমরা যে হাতে ঘড়ি পরি, আমার হাতে একটি ঘড়ি আছে, আপনার হাতে ঘড়ি আছে, তো দেখা যাবে আমরা যখন সময় মিলাচ্ছি, আমার ঘড়িতে হয়তো বাজছে সকাল 9:15, আপনার ঘড়িতে দেখা যাবে বাজছে সকাল 9:18। এরকম প্রত্যেকের হাতে দেখলেই দেখা যাবে যে প্রত্যেকের সাথেই কোনো না কোনো একটু ডিফারেন্স পাওয়া যাচ্ছে, কিন্তু আসলে সময় তো নির্দিষ্ট, তাই না? তাহলে সবার ঘড়িতেই একই সময় হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। এর কারণটা কি? কারণটা হলো যে ঘড়িকে যদি আমরা একটা মেকানিক্যাল যন্ত্র ভাবি, তাহলে এই ঘড়িটাকে, একটা মেকানিক্যাল যন্ত্রকে বা যে কোনো ধরনের যন্ত্রকে একটি নির্দিষ্ট সময় পর পর একটা রেফারেন্স স্ট্যান্ডার্ডের সাথে সেটাকে ক্যালিব্রেট করতে হবে। অর্থাৎ ওই রেফারেন্স স্ট্যান্ডার্ড যেটা নোন ভ্যালুটা আমার জানা আছে, মানে এটা 10টা বেজে 0 সেকেন্ড, দেন তার সাথে মিলিয়ে দেখতে হবে আমার ঘড়িটা বা আপনার ঘড়িটা বা অন্যান্য যে কোনো যন্ত্র, যে আসলেই ওটাতে ওই 10টার সাথে আমার ঘড়িটার যে সময় দিচ্ছে তার ডিফারেন্সটা কতটুকু। এই যে কাজটা এবং তার সাথে এই যে অ্যাডজাস্টমেন্ট করাটা, এটাকেই বলা হয় ক্যালিব্রেশন। আচ্ছা, কোন কোন যন্ত্রে আসলে ক্যালিব্রেশন থাকে, আচ্ছা, প্রয়োজন পড়ে? যে কোনো ধরনেরই যন্ত্রের আসলে ক্যালিব্রেশন প্রয়োজন। আমি ঘড়ির এক্সাম্পলটা দিলাম এই কারণে যে এটা খুব ছোট্ট সামান্য একটি খুব সিম্পল ধরনের যন্ত্র। আমরা আমাদের দৈনন্দিন ব্যবহার্য জীবনে আমরা যদি গবেষণার কথা বলি, আমরা টেস্টিং ল্যাবরেটরির কথা বলি, প্রোডাকশনের কথা বলি, প্রতিটা যন্ত্রেরই ক্যালিব্রেশন দরকার। এর মধ্যে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে বায়োমেডিক্যাল যন্ত্রপাতি, যেটা অর্থাৎ আমাদের চিকিৎসার জন্য, ডায়াগনোসিসের জন্য আমরা হাসপাতালে, ক্লিনিকে, ল্যাবরেটরিতে যেই ধরনের যন্ত্রগুলো ব্যবহার করছি, সেই যন্ত্রগুলোকে বলা হয় বায়োমেডিক্যাল যন্ত্র। এই বায়োমেডিক্যাল যন্ত্রের ক্যালিব্রেশনটা যে কত জরুরি, এটা না হলে কি সমস্যা হতে পারে, আমি আজকে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাই। আচ্ছা, হ্যাঁ, আপনি বলছিলেন যে প্রত্যেকটা যন্ত্রেরই ক্যালিব্রেশন প্রয়োজন। যদি না হয় বা সেটা যদি আমরা মেনটেন না করি বা প্রয়োজনে না বোধ করতাম, তাহলে কোন দিকে যেত, আসলে কি হতে পারত? আচ্ছা, আমি খুব সিম্পল একটা যন্ত্রের কথা বলবো, যেটার অভিজ্ঞতা বা যেটা সম্পর্কে আমরা সবাই জানি। যেমন বেবিদের জন্য, নিউবর্ন বেবি যখন খুব প্রিম্যাচিওর বেবি হয় বা বেবিটা সিক থাকে, আমরা জানি সেক্ষেত্রে আমরা এক ধরনের ইনকিউবেটর ব্যবহার করা হয় সেই যন্ত্র, বাচ্চাটাকে রাখার জন্য রেখে আমরা বাচ্চাটাকে ইনফ্যান্ট ইনকিউবেটর বলা হয় যেটাকে আর কি। হ্যাঁ, তো আমরা অনেকেই শুনি না যে বাচ্চা প্রিম্যাচিওর বাচ্চা, এটাকে ইমিডিয়েট এনআইসিইউতে নিতে হবে বা ইনকিউবেটরে রাখতে হবে তার ফার্দার চিকিৎসার জন্য বা ডেভেলপমেন্টের জন্য। সেই জিনিসটা আসলে কি? এটা একটা মেডিকেল ইকুইপমেন্ট। আচ্ছা, এই ইনকিউবেটরটা আসলে কি সাপোর্ট দেয়, কি ফাংশন করে? ওই যে নিউবর্ন বেবি, যে সিক বেবি বা প্রিম্যাচিওর বেবি, তার জন্য যে একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট দরকার হয়, যেমন তার একটা নির্দিষ্ট টেম্পারেচার দরকার, সেখানে হিউমিডিটিটা মেনটেন করতে হয়, সেখানে পিওর অক্সিজেনের লেভেলটা মেনটেন করতে হয়, সেখানে নয়েজ মেনটেন করতে হয়। এই ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেই জায়গাটা বা যেই জায়গাটায় তাকে রাখা হয় সেটাকেই তো ইনকিউবেটর বলা হয়, তাই না? তো ওর মধ্যে রেখে আমরা যন্ত্রের ফার্দার চিকিৎসাটা করছি। এখন ওই যে টেম্পারেচারের কথা বললাম, সেই টেম্পারেচারটাও তো একটা নির্দিষ্ট, এটা একটা কন্ট্রোল টেম্পারেচার হতে হয়, তাই না? যেমন ধরেন এমবিএন্ট থেকে আপনার 37-38 পর্যন্ত টেম্পারেচার থাকে একটা ইনফ্যান্ট ইনকিউবেটরে।
বা রিলেটিভ হিউমিডিটি যেটা আছে 30 থেকে 80%-এর মধ্যে রাখতে হয়। আপনার অক্সিজেন নর্মাল এম্বিয়েন্ট এয়ারে আপনার 21% প্লাস যা দরকার হয় 100% পর্যন্ত সেটার হিসেব। এখন এই যে প্যারামিটারগুলোর কথা আমি বললাম, টেম্পারেচার, হিউমিডিটি, অক্সিজেন, বা এটা যাতে কোনো ইনফেকশন না হয় সেটার, এই ফাংশনসগুলো যদি ঠিকঠাক মতো কাজ না করে, এই প্যারামিটারগুলো যদি ঠিকঠাক মতো কাজ না করে, তাহলে ওই বেবিটাকে যে চিকিৎসা জন্য আমরা রেখেছি সেই চিকিৎসাটা কি করা সম্ভব, তার ডেভেলপমেন্ট কি সম্ভব? সুতরাং এই যে একটা যন্ত্র, সেই যন্ত্রটা আমরা ধরেই নিব অবধারিতভাবে যে এইখানে আমি টেম্পারেচার সেট করছি ধরেন 36, এটা 36ই সেট হবে, এরকম অবধারিত ধরে নেওয়ার আসলে কোনো সুযোগ নাই। যদি সুযোগ থাকতো তাহলে সবার ঘড়িতেই সেই 10টাই বাজতো। তাহলে প্রত্যেকটা প্যারামিটার আমাদের একটা নির্দিষ্ট সময় পর পর সেটাকে মেনটেন করতে হয়। একইভাবে আপনারা যদি যেমন ভেন্টিলেটরটা আমরা খুব ভালো জানি, কোভিডের সময় এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। সেই ভেন্টিলেটর কি করে? সেই ভেন্টিলেটর আমরা জানি যে সেখানে আমাকে অক্সিজেন দেওয়া হচ্ছে, কিন্তু সেটাতে ফ্লো রেট আছে, কোন ফ্লোতে যাবে, অক্সিজেনের পিউরিটিটা কেমন থাকবে, সেটা টাইডাল ভলিউমটা কীরকম হবে, এই জিনিসগুলো যদি সঠিক মাত্রায় না হয়, দেখা যাবে যে ওই ভেন্টিলেটরের যদি প্রপার ফাংশন না করে, ওইটার কারণেই কিন্তু পেশেন্টের ক্ষতি হয়ে যেতে পারে। যেমন আমার যে টাইডাল ভলিউম যেটা আছে, টাইডাল ভলিউমের বেশি যদি হয় তাহলে কি হবে? রেসপিরেটরি রাপচার হবে। বাচ্চাদের ইনকিউবেটরের বেলায় যেটা বললাম, সেখানে টেম্পারেচার, হিউমিডিটি মেনটেন না করা হলে তার স্কিন ব্রেকেজ হবে। এই ধরনের অনেক ধরনের আমার অর্গান ম্যালফাংশন করার মতো পরিস্থিতিতে আমরা চলে যাই। তো এই জিনিসগুলো, এই ধরনের যন্ত্রপাতিগুলো আপনার রেগুলার ক্যালিব্রেশন করা ইজ এ মাস্ট। কারণ ডক্টর যখন চিকিৎসা করে উনি কিন্তু দেখবে যে এই যন্ত্রপাতিগুলোতে তার ডিসপ্লেতে যে ভ্যালুটা আছে সেইটার উপর ডিপেন্ড করে উনি চিকিৎসাটা দিচ্ছেন, তাই না? এখন সেই ভ্যালুটা যদি ঠিক না থাকে তাহলে ডক্টরের ট্রিটমেন্টটা কি ঠিক হওয়া সম্ভব? তো এইটা আসলে আমরা মনে করি যে আমাদের পেশেন্টদের অ্যাওয়ারনেসের সাথে সাথে আমাদের ডক্টরদের, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম এবং আমাদের পলিসি মেকিংয়ে এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা আসলে আমাদের এই পরিবর্তিত বাংলাদেশে এই জিনিসগুলো আমার মনে হয় খুব গুরুত্বের সাথে দেখা দরকার। আরেকটি বিষয়, ইলেকট্রিক্যাল সেফটি মেজারমেন্ট আর আমরা যেটা বলছি ক্যালিব্রেশন, এই দুইটা কি এক কিনা? না, দুইটা একটু ডিফারেন্ট জিনিস। ইলেকট্রিক্যাল সেফটি মেজারমেন্ট এটাও একটি অত্যাবশ্যকীয় কাজ মেডিকেল ইকুইপমেন্টগুলোর জন্য, কারণ আমরা জানি যে প্রতিটা যন্ত্রই এটা পরিচালিত হয় আপনার ইলেকট্রিসিটির মাধ্যমে, তাই না? এখন যেমন আমরা একটা টিভি বা এসিতে কি করছি, আমরা রিমোট দিয়ে সিগন্যাল দিচ্ছি, টিভি বা এসি থেকে আমরা সিগন্যাল রিসিভ করছি। যন্ত্রের ক্ষেত্রেও কিন্তু বায়োমেডিক্যাল যন্ত্রপাতির ক্ষেত্রে কি হয় যে আমি সিগন্যাল দিচ্ছি আর রিসিভ করছি কি হিউম্যান বডি থেকে, পেশেন্টের বডি থেকে। তাহলে আমার এই রিসিভিং এবং সিগন্যাল দেয়া এটা যদি খুব অ্যাকুরেট এবং রিলায়েবল না হয়, তাহলে কিন্তু আমার মেজারমেন্টটাও যেরকম সঠিক হবে না, আমার যন্ত্রের ফাংশনটাও কিন্তু অ্যাকুরেট হবে না এবং রিলায়েবল হবে না। ইলেকট্রিক সেফটি মেজারমেন্টটা কেন খুব দরকার? এই কারণে দরকার, যেমন আমাদের শরীর সুস্থ অবস্থায়, আপনারা জানেন অনেক সময় দেখেন যে ইলেকট্রিসিটিতে লেগে গেছে, সে ওখান থেকে আর নড়তে পারছে না। সেটা কত? যেমন 10 মিলি অ্যাম্পিয়ারের বেশি হলে সেখানের মানুষের ফিজিক্যাল সেই কন্ট্রাকশনটা হয়, মাসেল মুভমেন্টটা বন্ধ হয়ে যায়। পুরুষের ক্ষেত্রে দেখা যায় সে 20 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত, হ্যাঁ, আর একটা মহিলার ক্ষেত্রে দেখা যায় আমি বা আপনি সেখানে 13 মিলি অ্যাম্পিয়ারেই কিন্তু আমরা ফ্রিজ হয়ে যাব। তো এখন কোনো ইলেকট্রিক্যাল যন্ত্রে এই যে তার মধ্যে যে ইলেকট্রিক্যাল যন্ত্রাংশগুলো আছে, সেখানে যে ইলেকট্রিসিটি পাস হচ্ছে, এই বিষয়গুলো যদি ক্যালিব্রেশন করা না হয়, ভেরিফিকেশন করা না হয় এবং কনফার্ম করা না হয় যে এখানে আমার 2.5 মিলি অ্যাম্পিয়ার বা 2.5 অ্যাম্পিয়ার যাচ্ছে, সেটাই যাচ্ছে, কিন্তু তার থেকে যদি বেশি কম হয়ে এই ধরনের লিকেজ কারেন্ট হয়, তাহলে কিন্তু এটা পেশেন্টের জন্য একেবারে মারাত্মক, মানে ইট ক্যান কজ টু ডেথ অলসো, তাই না? যে আমরা জানি যে 60 মিলি অ্যাম্পিয়ারের বেশি হলেই কিন্তু এটা ফার্স্ট ডিগ্রি বার্ন হয়ে পেশেন্ট সেখানে মারা যাবে। আমরা অনেক সময় অনেক মৃত্যুর মনে হয় যেন খুব অজানা কারণেই আমরা মনে হচ্ছে যে এরকম অবস্থায় চলে যাচ্ছে, তার পিছনে কিন্তু এই ধরনের অনেকগুলো ইস্যুস আছে যেগুলো আসলে আমাদেরকে রেগুলার মেনটেন করা উচিত। আচ্ছা, যেহেতু এটা রেগুলার মেনটেন করা হয়, তো এটা তো নিশ্চয়ই ব্যয়বহুল। সো আমরা যদি চিকিৎসার ক্ষেত্রে এটা ব্যবহার করি, তাহলে কি ব্যয়টা আরও বাড়বে না? হ্যাঁ, সেটা ঠিক, যে কোনো কিছু করতে গেলেই তো সেটার জন্য ব্যয় আছে, কিন্তু ব্যয়বহুল আমি যদি বলি যে আসলে
ব্যয়টা আমরা কি অর্থে ব্যয় বলবো, যেমন আমি একটা মেশিনের ভুল ফাংশনের কারণে, ম্যাল ফাংশনের কারণে যদি আমার পেশেন্ট, আমার সবচেয়ে প্রিয়জন, আমার সবচেয়ে বড় সম্পদ, আমার সন্তানের লাইফ চলে যাচ্ছে, তো এই ব্যয়টা আপনি কিসের সাথে কম্পেয়ার করবেন? এটা একটা ইস্যু। বাট আমরা যদি বলি মানে ফিজিবিলিটি যদি আমরা দেখি, যে কোনো যন্ত্রের 1%-এর মতো খরচ আসে অ্যানুয়ালি ফর ক্যালিব্রেশন। আসলে যন্ত্রের দামের সাথে 1% খরচ, এটা আসলে অনেক বড় কোনো খরচ না যন্ত্র মেনটেন্যান্সের জন্য। কারণ এটা তো আপনার শুধু ব্যয়টা দেখলে হবে না, এর থেকে আমরা গেইনটা কি করছি সেটা হলো আমাদের বিষয়। কারণ এই ব্যয়টা না করার কারণে আমার রিস্কটা হলো এত হাই। আর অ্যাট দ্য সেম টাইম আমরা যদি এই ক্যালিব্রেশনটা নিয়মিত আমরা করি, তাহলে কি হবে যে আমি যন্ত্র থেকে অ্যাকুরেট রেজাল্টটা পাচ্ছি, আমি যন্ত্রের প্রপার ফাংশনটা পাচ্ছি, আমি যন্ত্র থেকে রিলায়েবল টেস্ট রেজাল্টটা পাচ্ছি, এবং যখনই টেস্ট রেজাল্টটা রিলায়েবল হবে তখনই কিন্তু একটা ডক্টরের পক্ষে সঠিক ট্রিটমেন্টটা দেওয়া সম্ভব হবে। এবং এই যন্ত্রপাতিগুলো তো শুধু ডায়াগনোসিস না, ডায়াগনোসিসের সময় ব্যবহার করা হয়, এটা ট্রিটমেন্টের সময় ব্যবহার করা হয়, এবং ট্রিটমেন্টের পরে ফলো আপ যে কতখানি কাজ করছে আমার এই ট্রিটমেন্টটা, সেই সময়েও এটা আমরা দেখতে পাই, তাই না? মানে এই বিষয়টা কাজে লাগে। সুতরাং আমার ফ্রম ডায়াগনোসিস টু ট্রিটমেন্ট পর্যন্ত পুরো সময়ে যদি আমার যন্ত্র থেকে সঠিক রেজাল্টটা আমি পাই, যন্ত্রের সঠিক ফাংশনটা আমি প্রপারলি আমি পাই, অ্যাকুরেট এবং রিলায়েবল রেজাল্টটা পাই, তাহলে কিন্তু আমার কি যে পেশেন্ট কেয়ারে আমার আরও অনেক বেশি দক্ষতা বাড়ে, সক্ষমতা বাড়ে। সুতরাং ইন দ্য লং রান যদি আমরা বলি, এটা কখনোই আমরা বলা যাবে না যে এটা ব্যয়, মানে ব্যয়টাকে ইনক্রিজ করছে, বরং এটা আমার সার্ভিসটাকে এনশিওর করছে যে আমি প্রপার এবং অ্যাকুরেট রিলায়েবল সার্ভিস দিতে পারছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে, আমরা অনেক কিছু জানতে পেরেছি। আসলে এই ব্যাপারে হয়তো বা অনেকেরই নলেজ আছে কিংবা অনেকেরই নেই বা ছিল না, তারা হয়তো অনেক বিষয় নিয়ে ক্লিয়ার হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।